বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য এই সপ্তাহে তোমাদের যে অ্যাসাইনমেন্ট রয়েছে, অর্থাৎ ষষ্ঠ সপ্তাহে তোমাদের অ্যাসাইনমেন্ট বিষয়ে কৃষি শিক্ষা বিষয়ের নমুনা উত্তর নিয়ে তথা অ্যাসাইনমেন্টের সমাধান ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাসের মাধ্যমে তোমরা কৃষি শিক্ষা বিষয়ের যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ রয়েছে সেটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সহায়তা পাবে এবং সর্বোচ্চ নাম্বার পাবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই তোমাদেরকে আমি সাজেস্ট দিচ্ছি বা অনুরোধ করছি যে তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো আমরা প্রথমে প্রশ্নটি দেখে নিচ্ছি, তারপর আমরা উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, তোমাদের এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট 2 নাম্বার ষষ্ঠ সপ্তাহে এবং কৃষি শিক্ষার জন্য তোমাদেরকে দুটি অধ্যায় দেয়া রয়েছে। দেখো, আমি পড়ছি। অধ্যায় ও বিষয়বস্তু হচ্ছে চতুর্থ অধ্যায় কৃষি ও জলবায়ু। এখান থেকে পড়তে হবে পাঠ 1 কৃষি মৌসুম। তারপরে রয়েছে পঞ্চম অধ্যায় কৃষিজ উৎপাদন, পাঠ 3 বিভিন্ন প্রকার ফুল ও ফল চাষ পদ্ধতি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই দুটি অধ্যায় অবশ্যই ভালোভাবে পড়বে এবং যে নির্দিষ্ট পাঠ দেয়া রয়েছে তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে এবং চেষ্টা করবে নিজেদের থেকে সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট প্রদান করার জন্য। তারপরেও আমি তোমাদেরকে একটি সহায়ক ক্লাস নিচ্ছি যাতে করে তোমরা সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটি তৈরি করতে পারো। আমি তোমাদের জন্য মূল্যায়ন নির্দেশনা পড়ে দিতে চাই যাতে করে তোমরা বুঝতে পারো যে শিক্ষকবৃন্দ যখন তোমাদের অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করবেন তখন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন। এটা এই জন্য বলছি যাতে করে তোমরা এই বিষয়গুলো মাথায় রেখে সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট লিখতে পারো। মূল্যায়ন নির্দেশনায় বলা হয়েছে তোমাদের যে দুইটি প্রশ্ন সেই দুইটি প্রশ্নের আলোকে মূল্যায়ন নির্দেশনা হচ্ছে এরূপ। 1-এর ক তোমাদেরকে যেটা দেয়া হয়েছে সেখান থেকে বলা হয়েছে বিষয়বস্তুর ধারণা প্রদান, ধারণার সঠিক ব্যাখ্যা প্রদান এবং খতে তোমাদেরকে দেখা হবে বিষয়বস্তুর সঠিক ধারণা সম্বলিত 3টি পার্থক্য প্রদান এবং গ নম্বর যে প্রশ্ন রয়েছে সেখান থেকে তোমাদেরকে বলা হচ্ছে বিষয়বস্তুর ধারণা কমপক্ষে 4টি উদাহরণ এবং তারপরে ঘ নম্বর উত্তর থেকে বলা হয়েছে কি দেখো বিষয়বস্তু 2টির ধারণা নির্ভুল তথ্য সহ বিশ্লেষণ। এরপরে 2 নম্বর যে প্রশ্ন রয়েছে সেখানে একটি ছক তোমরা দেখতে পাচ্ছ এবং সেই অনুযায়ী তোমাদেরকে বলা হয়েছে বিষয়বস্তু অনুযায়ী ছক পূরণ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা প্রশ্নগুলো দেখে নিচ্ছি। তোমাদেরকে প্রথমেই 1 নম্বর প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে 4টি। আমি পড়ে দিচ্ছি, লক্ষ্য করো। ফসলের মৌসুম বলতে কি বুঝো? খ নম্বর প্রশ্ন, রবি মৌসুম ও খরিফ মৌসুমের পার্থক্য কি? গ নম্বর প্রশ্ন, মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো কি কি? এবং ঘ নম্বর প্রশ্ন, মুরগির খামারে খাদ্য ও পানি কেন গুরুত্বপূর্ণ? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো যে চতুর্থ অধ্যায় তোমরা যদি অধ্যয়ন করো তাহলে কিন্তু এখান থেকে খুব সহজেই এই প্রশ্নের উত্তরগুলো বের করা সম্ভব। তারপরও আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা বই পড়ে এবং এই নমুনা উত্তরগুলোর সাহায্যে সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটি তৈরি করতে পারবে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন তোমাদেরকে দেওয়া রয়েছে, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন নির্ধারিত কাজ এবং এটি তোমাদেরকে দেওয়া হয়েছে পঞ্চম অধ্যায় থেকে। কাঁঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণ করো। পর্যবেক্ষণী বিষয়গুলো এখানে বলা হয়েছে কলাম 1-এ এবং তারপরে কলাম 2-তে গাছের বৈশিষ্ট্য। এখানে মোট 6টি বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। যেমন ধরো, এটি কি ধরনের উদ্ভিদ, কাণ্ডের বৈশিষ্ট্য কি, বীজের বর্ণ, ফুলের বর্ণ, কোথায় কোথায় চাষ হয়, কেমন মাটিতে চাষ হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিলাম। এবার চলো আমরা উত্তরগুলো দেখে নিচ্ছি। তোমাদেরকে আমি এবারে অ্যাসাইনমেন্টের যে নমুনা উত্তর সেগুলো প্রদান করছি। আমি প্রতিটি ক্ষেত্রে উত্তর দেওয়ার আগে প্রশ্নগুলো তোমাদেরকে আবারও বলে দিব। আশা করি তোমরা এর দ্বারা উপকৃত হবে এবং প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে বুঝতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, সংক্ষিপ্ত প্রশ্ন 1 ছিল ফসলের মৌসুম বলতে কি বোঝো? উত্তরে বলছি
একটি ফসল বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের জন্য যে সময় নেয় তাকে ওই ফসলের মৌসুম বলে। অর্থাৎ কোনো ফসলের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে সে ফসলের মৌসুম বলে। বাংলাদেশের জলবায়ুর উপর নির্ভর করে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসল জন্মে, এগুলোকে মৌসুমী ফসল বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে মৌসুম কি সেটি তোমরা বুঝতে পেরেছ। এছাড়াও এই উত্তরে তোমরা যদি আরো কিছু লিখতে চাও তাহলে অবশ্যই তোমরা তোমাদের বইয়ের সহায়তা নেবে। আমি তোমাদেরকে বারবার বলে দিই যে তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক পড়বে এবং পাঠ্যপুস্তক অধ্যয়নের কোনো বিকল্প নেই। আর পাঠ্যপুস্তক থেকে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো নেওয়া হয়েছে এবং তোমরা আরো সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট পূরণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে খ নম্বর প্রশ্ন তোমাদের জন্য দেয়া ছিল। দেখো, রবি মৌসুম ও খরিফ মৌসুমের পার্থক্য কি? তো চলো আমরা একটু রবি মৌসুম এবং খরিফ মৌসুমের পার্থক্যটা দেখে নিয়েছি। আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো অনেকেই বাংলা 12 মাসের নাম জানো না। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা কিন্তু অবশ্যই বাংলা 12 মাসের নাম, অর্থাৎ বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত যে 12 মাস রয়েছে সেগুলো তোমরা শিখে নিবে। বিশেষ করে যারা কৃষি শিক্ষা বিষয়ে অধ্যয়ন করো তাদের এই মাসগুলো জানা প্রয়োজন, কারণ আমাদের কৃষির সাথে এই মাসগুলির হিসাব ওতপ্রোতভাবে জড়িত। সেজন্য এই মাসের হিসাবগুলো রাখা খুবই দরকারি। গ্রামেগঞ্জে যে সমস্ত কৃষক ভাইয়েরা রয়েছেন সেই সমস্ত কৃষক ভাইয়েরা অবশ্যই এই হিসেবগুলো তারা করেন এবং কোন মৌসুমে কোন সময়ে ফসল চাষাবাদ করতে হবে তারা সেই বিষয়ে অবশ্যই জানেন। এছাড়াও কৃষি কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু সার্বিক সহযোগিতা করে থাকেন এই মৌসুমগুলো নির্ণয় করার জন্য এবং সঠিক মৌসুমে সঠিক সময়ে সঠিক ফসলটি লাগানোর জন্য বা চাষাবাদ করার জন্য। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যা বলছিলাম লক্ষ্য করো। আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে। রবি মৌসুমের প্রথম দিকে কিছু বৃষ্টিপাত হয়, তবে তা খুবই কম হয়ে থাকে। এ সময় তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা ও বৃষ্টিপাত সবই কম হয়ে থাকে। আবার চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিফ মৌসুম বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্ন উত্তরে আসলে জানবো রবি মৌসুম ও খরিফ মৌসুমের পার্থক্য কি। তো একটু ধারণা দেওয়া হলো, এবার আমরা রবি মৌসুম সম্পর্কে জেনে নিচ্ছি। লক্ষ্য করো, রবি মৌসুমের কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি, এই পয়েন্টগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে এবং অ্যাসাইনমেন্টে তো অবশ্যই লিখে নিতে হবে। দেখো, রবি মৌসুমের কথা বলছি। তাপমাত্রা কম থাকে, বৃষ্টিপাত কম হয়, বায়ুর আর্দ্রতা কম থাকে, ঝড়ের আশঙ্কা কম থাকে। এছাড়াও দেখো আরো কয়েকটি পয়েন্ট রয়েছে, লক্ষ্য করো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। শিলাবৃষ্টির আশঙ্কা কম থাকে, বন্যার আশঙ্কা কম থাকে, রোগ ও পোকার আক্রমণ কম হয়, পানি সেচের প্রয়োজন হয়। এবং সর্বশেষ পয়েন্ট অর্থাৎ 9 নম্বর পয়েন্ট হচ্ছে দিনের চেয়ে রাত বড় বা সমান হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল রবি মৌসুম। এবারে আমি খরিফ মৌসুম সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। অর্থাৎ খরিফ মৌসুমের যে পয়েন্টগুলো রয়েছে তোমরা সেই পয়েন্টগুলো এখন দেখতে পাবে। স্ক্রিনে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে খরিফ মৌসুম দেখাচ্ছি। লক্ষ্য করো, আমি পয়েন্টগুলো ধারাবাহিকভাবে বলে যাচ্ছি। এই মৌসুমে তাপমাত্রা বেশি থাকে, অর্থাৎ খরিফ মৌসুমে তাপমাত্রা বেশি থাকে, বৃষ্টিপাত বেশি হয়, বায়ুর আর্দ্রতা বেশি থাকে, ঝড়ের আশঙ্কা বেশি থাকে, শিলাবৃষ্টির আশঙ্কা বেশি থাকে, বন্যার আশঙ্কা বেশি থাকে। 7 নম্বর পয়েন্ট দেখো, রোগ ও পোকার আক্রমণ বেশি হয়, পানি সেচের প্রয়োজন হয় না, দিনের দৈর্ঘ্য ও রাতের দৈর্ঘ্য সমান বা বেশি হয়। শিক্ষার্থীবৃন্দ, আমি ক্লাসটিকে সংক্ষিপ্ত করার জন্য এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি না এবং তোমাদের যে প্রশ্নপত্র দেয়া রয়েছে অ্যাসাইনমেন্টের জন্য সেখানে বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। সুতরাং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সংক্ষিপ্তভাবেই লেখা বাঞ্ছনীয় আমি মনে করি। সেজন্য এই উত্তরগুলো লিখলেই আশা করি তোমরা সর্বোচ্চ নম্বর নিশ্চিতভাবে পেতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখে নিচ্ছি গ নম্বর প্রশ্ন, অর্থাৎ একের যে সংক্ষিপ্ত প্রশ্ন গ, সেখানে বলা হয়েছে মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো কি কি। তো দেখো, আমরা সেই প্রশ্ন উত্তরগুলো বলছি। দেখো, মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, ভিটামিন ও পানি। সুষম খাবারে মুরগির দেহে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো উপস্থিত থাকে। আশা করি তোমরা প্রশ্ন উত্তরটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা দেখব ঘয়ের উত্তর, অর্থাৎ মুরগির খামারে খাদ্য ও পানি কেন গুরুত্বপূর্ণ।
লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, মুরগির খামারে খাদ্য ও পানি গুরুত্বপূর্ণ, কারণ মুরগির খাদ্য ব্যবস্থাপনাই হচ্ছে অন্যতম প্রধান বিষয়। বসতবাড়িতে মুক্ত বা ছাড়া পদ্ধতিতে পালন করা মুরগি খাবারের বর্জ্য, ঝরা শস্য, পোকামাকড়, শাকসবজি ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। তাই এরা পরিমিত সুষম খাবার পায় না। বসতবাড়িতে উন্নত জাতের মুরগি পালন করলে সুষম খাদ্য না দেওয়া হলে প্রত্যাশিত ডিম ও মাংস পাওয়া যাবে না। খামারে মুরগি পালনে মোট ব্যয়ের 70% খাদ্য বাবদ খরচ হয়। মুরগি প্রচুর পরিমাণ পানি পান করে, তাই মুরগির খামারে খাদ্য ও পানি ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমাদের জন্য একটি প্রশ্ন দেওয়া রয়েছে, নির্ধারিত কাজ, সেটি হচ্ছে কাঁঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণ করো। অর্থাৎ এখানে দেখো, আমি যখন প্রশ্ন করেছিলাম প্রথম অংশে, তখন কিন্তু এই ছকটি আমি তোমাদেরকে পড়ে শুনিয়েছি, এবং তোমরা এখন দেখতে পাচ্ছ আমি ক্লাসটিকে সংক্ষিপ্ত করার জন্য আর পড়ছি না, আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি। এবার লক্ষ্য করো, এখানে তোমাদের জন্য যে উত্তর সেটি আমি বলছি, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন, সেই উত্তরে আমি তোমাদেরকে বলছি। দেখো, সেখানে প্রশ্ন ছিল 2টি কলামের মধ্যে, প্রশ্ন ছিল কয়ের প্রশ্ন, কি ধরনের উদ্ভিদ? তো আমরা বলছি যে ধরনের উদ্ভিদ এটি হচ্ছে দ্বিবীজপত্রী, কাষ্ঠল ও চিরহরিৎ বৃক্ষ। অর্থাৎ কি ধরনের উদ্ভিদ তার পরিচয় আমরা দিচ্ছি, দ্বিবীজপত্রী। তোমরা যখন দেখবে যে এটি কাঁঠালের বিচি, সেখান থেকে বীজ যখন অঙ্কুরোদ্গম হয়, তখন যে পত্র, সেই পত্র তোমরা দেখবে সেটি দ্বিবীজপত্রী, অর্থাৎ 2টি পাতা হিসেবে এটা আসে। এবং কাষ্ঠল, তোমরা জানো যে কাঁঠাল গাছ থেকে ভালো কাঠ পাওয়া সম্ভব, এবং অর্থাৎ এটি কাঠ হয়। এছাড়াও এটি চিরহরিৎ বৃক্ষ। তোমরা জানো কাঁঠাল গাছের পাতা ছাগল বা বকরির প্রিয় খাবার, কারণ এটি চিরহরিৎ বৃক্ষ এবং এখানে সারা বছর সবুজ পাতা পাওয়া যায়। তো যাই হোক, আমি আর সবগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করছি না। এরপরে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমি বলছি। দেখো, এখানে বলা হয়েছে কাঠের বৈশিষ্ট্য। আমি বলছি যে কাণ্ডের বৈশিষ্ট্য কি হতে পারে। কাণ্ডের বৈশিষ্ট্য হচ্ছে শক্ত, অর্থাৎ এই কাণ্ডগুলো শক্তপোক্ত হয় এবং খুবই শক্ত হয়। এরপরে রয়েছে বীজের বর্ণ। বীজের বর্ণ হচ্ছে সাদা। ফুলের বর্ণ কেমন? ফুলের বর্ণ হচ্ছে সবুজ। তোমরা জানো যে কাঁঠাল গাছে প্রথমে সবুজ যে বের হয় এবং মুচি বলি আমরা, যাই হোক, সেটি আমরা দেখি সবুজ রঙের হয়। এরপর রয়েছে যেখানে যেখানে চাষ হয়, এগুলো বিশেষ ক্ষেত্রে চাষ হয়। আসলে সারা দেশেই পাওয়া যায়, তবে বিশেষ করে চাষাবাদের উদ্দেশ্যে বা খামার হিসেবে যদি আমরা ধরি, বা প্রচুর পরিমাণে যদি আমরা এর উৎপাদন লক্ষ্য করি, তাহলে আমরা দেখব গাজীপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহের ভাওয়াল এলাকা ও রংপুর, এই সমস্ত জায়গায় কাঁঠাল বৃক্ষ বেশি দেখা যায়। এর পরের পয়েন্ট, অর্থাৎ সর্বশেষ পয়েন্টে বলা হয়েছে যে মাটিতে চাষ হয়, তো এটি হচ্ছে লাল মাটির উঁচু জমিতে চাষ হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের জন্য আমি চেষ্টা করেছি একটি উত্তর প্রণয়ন করার জন্য, এবং আশা করি তোমরা তোমাদের যে অ্যাসাইনমেন্টের উত্তর সেটি তোমরা সর্বাঙ্গীন সুন্দরভাবে দিতে পারবে। ক্লাসটি শেষ করার আগে তোমাদের কাছে একটি সাজেশন এবং একটি রিকোয়েস্ট থাকবে, যে তোমরা যদি এই ক্লাসটি পছন্দ হয়, তোমাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, এবং যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো, তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টিচার্স এডুকেয়ার চ্যানেল এটি একটি এডুকেশনাল চ্যানেল। এখানে সব রকমের ক্লাসই থাকবে। বিশেষ করে তোমরা যখন 8ম শ্রেণীতে চলে যাবে, তোমাদের জন্য বিশেষ করে ইংলিশ গ্রামারগুলো, ইংরেজির ক্লাসগুলো, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, সবগুলো ক্লাস তোমরা পাবে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই চ্যানেলটি দেখে নিবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি তোমরা হিট করে দিবে, যাতে করে সবগুলো ক্লাস তোমরা পেতে পারো। তো তোমাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।